আসসালামু আলাইকুম। অনেকে বলছে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হবে, এই ধরনের একটা কথা। কিন্তু আমি তাদের সাথে একমত নই। একটু খেয়াল করে আমার কথাগুলো যদি শুনেন আমার ভালো লাগবে, সফল মনে করব নিজেকে। ধরলাম বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান করেছে বাংলাদেশে। এখন বাংলাদেশের মানুষ কি সামরিক অভ্যুত্থানের পক্ষে আছে? মাস পিপলস আর ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার। এই যে বাংলাদেশ সামরিক অভ্যুত্থান হয়ে যাক, সেটাকে মাস পিপল, আমাদের জনগণকে মেনে নেবে? আমার উত্তর হচ্ছে না। জনগণ এখন আর ওইটা চায় না, ওইগুলা। আর বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হলো আর কি, হলে সেই সরকার, সেই নেতা, সামরিক নেতা বেশি দিন থাকতে পারবে না। হয় মারা পড়বে, না কাউন্টার কু হয়ে মারা পড়বে, নাইলে তাকে পালিয়ে যেতে হবে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থান হলে প্রথমে আমেরিকা এইখানে ভেটো দিয়ে দিবে। এরপরে আসছে জাতিসংঘ, জাতিসংঘ এগুলা মেনে নিবে না, ভেটো দিবে। ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এগুলো মেনে নিবে না। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, আমেরিকা যেদিকে বলবে সেদিকেই চলবে। বাংলাদেশের মতো একটা গরিব দেশ, ছোট দেশ, এর ভার বহন করতে পারবে না। ভিতরে এবং বাইরে সে সামরিক নেতাকে প্রচন্ড প্রেশারের মধ্যে থাকতে হবে, এবং হয় হার্ট ফেল করে মারা যাবে সে, নাহলে পালিয়ে যেতে হবে, আর নাহলে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান হয়ে সে মারা পড়বে অথবা ধরা পড়বে অথবা পালিয়ে যাবে, এরকম কিছু একটা হবে। এটা মোটামুটি স্টেবল হবে না বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে হয়েছে তো সামরিক অভ্যুত্থান, জিয়া রহমানের ক্ষমতা দখল করেছিল প্রেসিডেন্ট জিয়া রহমান, কিন্তু উনি রাষ্ট্রপতি হিসেবে খুব ভালো চালিয়েছেন দেশটা। জিয়া রহমান ক্ষমতা দখল করার কিছু প্রেক্ষাপট ছিল। তার আগে ছিল শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরেই ফ্যাসিস্ট, বাংলাদেশের প্রথম ফ্যাসিস্টে পরিণত হয়েছিল, ডিক্টেটরে পরিণত হয়েছিল। উনি প্রথম বলেছিল যে ওনার বিপক্ষে কথাবার্তা বলতেন সিরাজ শিকদার, এটা ওনার সহ্য হতো না। উনি বলতেন, উনি এগুলা ওনার বিপক্ষে কে যাক, এটা উনি বিন্দুমাত্র সহ্য করতেন না। উনি আর ক্ষমতায় বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্র মতো করে উনি ক্ষমতায় এসছেন। প্রথমে হয়েছেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে সরিয়ে। এই শেখ মুজিবের, আমাদের স্বাধীনতা যুদ্ধের 9 মাসের যুদ্ধে শেখ মুজিবের একটা পয়সার, একটা পানির বিন্দুর পরিমাণ কোনো অবদান নেই। সে পাকিস্তানের সাথে কম্প্রোমাইজ করে সে ধরা দিয়েছিল, তাকে ওয়েস্ট পাকিস্তান নিয়ে গিয়েছিল, আরামে ছিল সে সেখানে। সে মর্যাদা পেয়েছে জেলখানে, ভালো ভালো খাবারে খেয়েছে, মর্যাদা পেয়েছে। সেই জানা নেই এখানে মুক্তিযুদ্ধ শেষ, এটা তার কল্পনা বাইরে। তাকে আহ্বান জানিয়েছিল এই 25শে মার্চের দিন ডক্টর কামাল হোসেনদের সাথে চলে যাওয়ার জন্য। সে এটা প্রত্যাখ্যান করেছে, সে রয়ে গেছে নিজের বাসভবন, কারণ পাকিস্তানের সাথে তার অলিখিত একটা ইয়ে ছিল। সেই স্বাধীনতার যে ডিক্লার দিবে, সে এটা প্রকাশ্যে পরে দিতে পারেনি। সে স্বাধীনতার ডিক্লারটা দিয়েছে জিয়া রহমান, যেটা আমি যখন ছোট ছিলাম তখন আমি নিজে কানে শুনেছি রেডিওতে। স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন জিয়া রহমান, সেই জন্য জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এতে বিন্দুমাত্র কারো দ্বিমত থাকার কথা না। এখন এই শেখ মুজিবের পরে, শেখ মুজিবের তখন সুরাজের শাসক ছিলেন, উনি 4টা নিউজ পেপার, উনার তলবিবাহক নিউজ পেপার বাদে সব নিউজ পেপার গুলো উনি ব্যান করে দিয়েছিলেন, সব দল ব্যান করে দিয়েছিলেন, শুধু বাকশাল রেখেছিলেন। আপনি বাংলাদেশে থাকলে হয় বাকশাল করতে হবে, রাজনীতি করলে বাকশাল করতে হবে, আর নাহলে অন্য কোনো দল করতে পারবেন না। ডিক্টেটর। বাংলাদেশের যদি প্রশ্ন, পরীক্ষার প্রশ্নে আসে বাংলাদেশের প্রথম ডিক্টেটরকে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান, স্বৈর শাসক। বাংলাদেশের ক্রস ফায়ারের জন্মদাতাকে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানই প্রথম সিরাজ শিকদারকে ক্রস ফায়ারে মেরেছিল। এই সিরাজ শিকদার বামপন্থী নেতা। এখানে একটা দেশে আমি
প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে অনেক মানুষ থাকতে পারে, সে আমার বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, সেটা শুদ্ধ বা অশুদ্ধ, এটা তার গণতান্ত্রিক অধিকার, হিউম্যান রাইটস, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার। এটা এই স্বৈরাচারী মুজিব, এটা শেখ মুজিব সহ্য করতে পারতেন না। উনি মেরে ফেললেন সিরাজ শিকদারকে ধরে ক্রস ফায়ার দিয়ে, সকালে 10টা-11টার দিকে সম্ভবত মেরেছেন, বিকালের দিকে পার্লামেন্টে বুক ফুলিয়ে বলছেন, কোথায় আর সিরাজ শিকদার, কোথায় আর অহমিকা দম্ভ এত হয়ে গিয়েছিল যেটা আল্লাহ সহ্য করেন না। আর শেখ মেজর ডালিমের বউকে পর্যন্ত শেখ কামাল অপহরণ করে নিয়ে গেছে বলে শোনা যায়। আমরা ছোট ছিলাম, অতটুকু বুঝতাম না, কিন্তু এখন তো এগুলা ওপেন হয়ে গেছে। শেখ মুজিবকে অভিযোগ জানিয়েছে শেখ মুজিব এগুলা হাসে উড়িয়ে দিয়েছে বলে, আরে ছোট কম বয়সে এগুলো হয়, ইয়ে করে এগুলো উড়িয়ে দিয়েছে। 74-এ দুর্ভিক্ষ চলছে, আর উনি ওনার ছেলের বউ বিয়েতে বিরাট কেক দিয়ে আয়েশ জীবনযাপন করেছেন, আর আয়েশে গাড়িতে চড়েছেন। আসলে এই শেখ মুজিবের এই দেশের প্রতি কতটুকু মমতাবোধ জানি না, কিন্তু শেখ হাসিনার তো মোটেই ছিল না, মমতাবোধ মোটেই ছিল না। সে এটাকে নিজের দেশে মনে করতো না, সে ভারতকে নিজের দেশ মনে করে। এখানে সে ছিল ভারতের সেবাদাসী মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা সবাই জানে। কিভাবে মানুষ হত্যা করেছে এই শেখ হাসিনা, কিলার। এখন আরো বড় বড় কথা বলে ভারত থেকে, যে আবার চলে আসবে ক্ষমতায়, ভারতে বসাবে ক্ষমতায়, ভারতের স্বপ্ন ক্ষমতায় বসাবে, এগুলো ভুলে যেতে হবে, ভারতকে ভুলে যেতে হবে, বাস্তবতায় আসতে হবে। বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করছে না, শেখ হাসিনাকে তো নয়, আওয়ামী লীগকে করছে না। আওয়ামী লীগকে পছন্দ করলে আওয়ামী লীগের সময় 15 বছর আওয়ামী লীগ কেন ডামি ইলেকশন, দিনে ভোট রাতে করেছে, কারচুপির ইলেকশন করেছে, ভোটের বাক্স আগে দিন ভরে দিয়েছে, এইভাবে 3টা ইলেকশন করেছে, এবং ভারত অকাট্যভাবে সমর্থন জুগিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য এই 5 বছর পর পর। ভারত 101 ভাগ দায়ী, শেখ হাসিনা 100 ভাগ দায়ী হলে নরেন্দ্র মোদী এবং ভারত 101 ভাগ দায়ী। বাংলাদেশের মানুষ হত্যার পিছনে ভারতের হাত আছে, ভারতের সাহায্য ছিল। আমরা গত বছর 2024 সালে শেখ হাসিনা পতনের আগে পর্যন্ত আমরা যে ইয়াটা দেখেছি, বিপ্লব, ছাত্র বিপ্লব, এখানে বাংলাদেশের পুলিশের পোশাক পরে হিন্দিতে কথা বলছে, গুলি চালাচ্ছে। তারপর যখন বিপ্লব সফল হয়ে গেল, তখন একযোগে এরা অস্ত্র ফেলে বড় কার্গো প্লেনে উঠা শুরু করছে, সবাই হিন্দিতে কথাবার্তা বলছে, আমরা এগুলো দেখেছি। এটা সব ভারতীয় রয়ের এজেন্ট, রয়ের সৈন্য শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল পুলিশের, সেনাবাহিনীতে। এমন কোন ইনস্টিটিউট নাই যে শেখ হাসিনা নষ্ট করে দেয় নাই, ভারতের সহযোগিতায়, রয়ের সহযোগিতায় ভারতীয় গোয়েন্দাদেরকে ঢুকিয়েছে, এখন আছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে আছে এখনো। আর আমাদের সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের কোনো বিরোধ নেই, ভালোবাসা সব কর্নার আগে ছিল, এখনো আছে, আমারও আছে, ভবিষ্যতেও থাকবে। মুষ্টিমেয় কিছু সেনাবাহিনীর অফিসারের জন্য সারা সেনাবাহিনীকে আমরা দোষ দিতে পারি না। সারা সেনাবাহিনী, পুরো সেনাবাহিনী এটা দায়ভারও নিবে না, নেয়নি। 15 জনকে 15 জন সামরিক অফিসারকে, তার মধ্যে 14 জন কর্মরত ছিল, একজন রিটায়ারমেন্টে এলপিআর ছিল, এই 15 জনকে হাজির করেছে সিভিল আদালতে। শোনা যায় ওয়াকার, সেনাপ্রধান ওয়াকার অনেক চেষ্টা করেছিলেন এই সেনা আইনে মার্শাল ল কোর্টে বিচার করার জন্য, কিন্তু বাংলা সরকারের, ডক্টর ইউনূস সাহেবের সরকারের কঠোর মনোভাবের কারণে শেষমেশ বাধ্য হয়েছে সেনাপ্রধান ওয়াকার এদেরকে হস্তান্তর করতে সিভিল কোর্টে। আর জাতিসংঘ একটা সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে যে সেনা আইনে না, এগুলা সিভিল কোর্টের কাছে হস্তান্তর করতে হবে এই সমস্ত অফিসারদের। এখন প্রশ্ন উঠেছে আরো যে এই অফিসাররা ওইখানে থাকছে, তারা নাকি তাদের বউদের সাথে থাকতে পারবে, তাদের ওয়াইফাই টোয়াইফাই সবকিছু ব্যবহার করতে পারবে। আমি বুঝি না, এখানে বাংলাদেশের সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ সাহেবকে পুলিশ, উনি একটা মামলায় ফেসে গিয়েছিলেন, ডেস্টিনি মামলায়, ওনাকে পুলিশ ভ্যানে করে আদালতে নিয়ে যেতেন, আদালত থেকে আবার পুলিশ ভ্যানে করে ওনাকে সিভিল কারাগারে নিয়ে যেতেন। তো উনি একজন সেনাপ্রধান হয়ে যদি সিভিল কারাগারে, সিভিল আদালতে যদি বিচার হতে পারে, আর এরা তো কোনো সেনাপ্রধানও না, এমনি সেনাপ্রধান বাংলাদেশের ইয়েতে অর্গানাগ্রামে কিন্তু 12 না 13 নম্বর পজিশনে পড়ে সেনাপ্রধান।
আর এরা তো আরো নিচে, এখানে কর্নেল আছে, লেফটেন্যান্ট কর্নেল আছে, ব্রিগেডিয়ার জেনারেল আছে, মেজর জেনারেল আছে, তার নিচে আছে কিনা জানি না, একজন সম্ভবত আছে মেজর মনে হয়। তো যাও, ওদের জন্য আমাদের মায়া লাগে। আপনারা আপনার মানুষ, আপনারা কিন্তু এই যে শেখ হাসিনা বিগত 15 বছরে আপনারা কিন্তু রেহাই দেন না বাংলাদেশের মানুষকে। আপনারা নির্বিচারে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আয়না করে মানুষ রেখেছেন, নির্যাতন করেছেন। আপনারা এগুলোর জন্য দোষী, যার কারণে আজকে আদালতে আপনারা উঠেছেন। চিন্তা করেন এখন আপনারা কোথায় আছেন। আপনার এখন চাকরি নাই, আপনারা চাকরি নাই। আল্লাহ আপনাদেরকে এমন জায়গায় নামিয়ে দিয়েছে। এত অহংকার ভালো না, অহংকার আল্লাহ পছন্দ করে না। আমরা অহংকারী ফেরাউনকে দেখেছি, আমরা অহংকারী নমরুদকে দেখেছি, আমরা অহংকারী অনেক রাজা বাদশাদেরকে দেখেছি, পতন দেখেছি তাদের পতনগুলো আমরা দেখিনি, ইতিহাসে শুনেছি। আর বর্তমানে বিভিন্ন দেশের রাজা বাদশাহ এবং প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পতনগুলো আমরা দেখেছি। খারাপ কাজ করলে তার পরিণতি কি হয়। তো যেটা বলছিলাম, বাংলাদেশকে অস্থিতিশীলতা যারা করতে চায় তারা নিজেরা অস্থিতিশীল হয়ে যাবে। কেন বাংলাদেশের বর্তমান সরকারের পিছনে এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আছে, এবং সাধারণ মানুষ এদের পিছনেই আছে। আপনাদের পিছনে আপনার মুষ্টিমেয় যে সমস্ত আওয়ামী লীগ সাপোর্টার এবং শেখ হাসিনার সাপোর্টার, আপনাদের পিছনে কিন্তু সাধারণ মানুষ নাই। আপনার যতই করে আপনার আসতে হবে যে আপনার ভারতের, যদি মনে করেন ভারতের সহায়তা, ভারতের চক্রান্তে আপনারা এসে বসবেন, এগুলো ভুলে যান। এগুলো আপনাদের এই জন্মে হবে না। আমি পুনর্জন্মে বিশ্বাস করি, যেহেতু কিয়ামত আছে, কিয়ামতের পরে আমাদের কিয়ামতের সময় আমাদের পরপর পুনর্জন্ম হবে, আমাদের এটা বিশ্বাস করি। আমাদের বিচার হবে জিন এবং ইনসানের।